সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 20 জানুয়ারি, রোজ সোমবার, 2024 খ্রিস্টাব্দ। আর স্টুডিওর ঘড়ির সময় সকাল 11:09। বেগুনুরে প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করি দুর্যোগ কতন রেডিও ফোনলেব অনুষ্ঠান। আজি আর আলোচনা করিম কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি এবং ঝুঁকি হ্রাস বিষয়ে। অনুষ্ঠান পরিচালিত করা ওর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অধীনে আইএফআরসি, জার্মান রেড ক্রস, ডেনিশ রেড ক্রস ও সুইডিশ রেড ক্রসের কারিগরি সহযোগিতা ও ডিজিকুর আর্থিক সহায়তায় বাস্তবায়িত পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপের আওতায় প্রচারিত কমিউনিটি রেডিও নাফ 99.2 হ্যাঁ, আজি আর এই অনুষ্ঠানের মাঝে আরা দুজন অতিথিরে আমন্ত্রণ জানাই। আরা পরিচিত হইম আর অতিথির হাতে আড্ডাইনে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কক্সবাজার। ধন্যবাদ স্যার। আর তারপরে আসসালামু আলাইকুম, আমি আরিফুল্লাহ নিজামী, সহকারী কমিশনার ভূমি, টেকনাফ। অসংখ্য ধন্যবাদ অনরা যে হাজার ব্যস্ততার ভিতরে এই আর এই জনের মাঝে সময় দিয়ন, উপস্থিত হইন এবং শ্রুত অলরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাবার্তা হওয়া যাইব এবং শ্রুত অলরও কিছু কথা আরা শুনিয়ম। শ্রোতা বন্ধু অল্প অনুষ্ঠান জন্য উপস্থাপনা আছি আরা দুজন, আই হারুন রশিদ আর আই সামির আক্তার। শ্রোতা, আর এই অনুষ্ঠান টেকনাফ উপজেলার ছয়ান ইউনিয়ন একান পৌরসভার প্রায় 125 গ্রাম ও উপুইয়া উপজেলার 100 গ্রাম ও বিভিন্ন ক্যাম্পত বসবাসরত মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিক সহ প্রায় 7 লক্ষাধিকেরও বেশি শ্রোতা রেডিও সেট মোবাইলের এফএম অপশনত বিনা খরচে সরাসরি শুনিত পারে। তাছাড়া পৃথিবীর যে কোনো প্রান্ততে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে শুনিত পারে। শুনতে হলে গুগলত radionav.com লিখে চার্জ দিলে পাই যাবেন রেডিও নাফর অনলাইন পেজত অনিয়ার লেখাত ক্লিক করলে শোনা যাব রেডিও নাফর অনুষ্ঠানমালা। বন্ধুর আর এই অনুষ্ঠান একযুগে রেডিও নাফর ফেসবুক পেজতো সম্প্রচার করা ওর। অনুষ্ঠান চলাকালীন সময়ত 0188-2211-722 নম্বরত ফোন করে জানিত পারিবান আজ আর বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা প্রশ্ন করিত পারিবান অতিথির হাসতো দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস বিষয়ে। বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ এবং নিচু জমির দেশ। জেরে এই নিচু দেশের জনসংখ্যার 2/3 সমুদ্র পৃষ্ঠের 5 মিটারের মাঝে বাস করে। তারার মাঝে বধ খেয়ে দ্রুত বর্ধনশীল অস্থায়ী বসতি এবং প্রান্তিক কৃষি জমি বাস করে থাকে। আর দেশের প্রধানতম দুর্যোগিনের মাঝে আছে ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিধস, ভূমিকম্প এবং তাপপ্রবাহ। এই দুর্যোগিনের ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়, আহত এই প্রস্তুতি লইতে পারি এবং আর করণীয় কি তা সম্পর্কে জানিবার লাই আর আজিয়ার আয়োজন। হ্যাঁ শ্রোতা বন্ধু বল আর আলোচনা শুরু করিম। তার আগে অনারারি কিছু গুরুত্বপূর্ণ হটলাইন আগে ভাগেই জানাই দির যে দুর্যোগের আগাম বার্তাল্লায় 1090 জরুরি জাতীয় যে সেবা আছে অনের 999 এই লাইন আর ফায়ার সার্ভিস হটলাইন নম্বর 16163, স্বাস্থ্য বাতায়ন হেল্পলাইন 16263 এই নম্বরত। আর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে কোনো সেবা ও তথ্য সম্পর্কে ওনার মতামত, পরামর্শ, অভিযোগ জানাইতে যোগাযোগ করুন 16226 প্রতিদিন সকাল 9টা বিকাল 5টা পর্যন্ত। আর আলোচনা করিম অতিথির ফাঁতি। প্রথমে আর আলোচনা করিম ডিআরও কর্মকর্তা মহোদয়ের ফাঁতি ইবা এই এলাকার মাঝে খাসগরি অনেক অভিজ্ঞতা হইয়ে এবং এই যে অনেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। আর প্রথমে আলোচনা করতাম চাই নতুনভাবে যে আরা এই দুর্যোগ ঝুঁকি রাষ্ট্রীয়ারে আরা বহুত কিছু লই আরা পরিচিতি আছি, কিন্তু আরা যে হেজার্ট এবং ডিজাস্টার জিনিস লই আরা আসলে অনেকেরই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মতামত অথবা বিভিন্ন ধরনের কথাবার্তা আরা শোনা যায়। অনতি জানতে চাইম যে আসলে হেজার্ট এবং ডিজাস্টার বলতে আরা কি বুঝি আর আরা কিভাবে হেজার্ট এবং ডিজাস্টার আলাদা গড়িত পারি এই বিষয়টা। ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরুতেই রেডিও নাপের এবং ফেসবুক পেজের অগণিত দর্শক শ্রোতাদের জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে হ্যাজার্ট কি? হ্যাজার্ট হচ্ছে কোনো কিছু একটা ক্ষতিকর প্রভাব বা ক্ষতির সম্ভাবনা, ক্ষতির কারণ, যে বস্তুর একটা সে মনে করেন আমরা যদি বলি যে একটা নিচু এলাকা অতি বৃষ্টিজনিত কারণে প্লাবিত হয়ে আপনার হলো একটা রাস্তা উপচায় পানি চলে যায় এবং ফসলের হানি হয় এবং ওই এলাকাটা ইনান্ডেট হয়ে যায়। তাহলে এই যে ক্ষতির প্রভাব, এখানে ক্ষতির প্রভাবটা কি? যে অতিবৃষ্টিপাতজনিত কারণে এই রাস্তাটা উপচে যায় এবং
পরবর্তীতে ফসলি জমি প্লাবিত হয়ে ইনান্ডেট হয়ে ফসলের ক্ষতি হয়। তাহলে ক্ষতির কারণটা হচ্ছে এখানে অতিবৃষ্টিজনিত রাস্তাটা উপচিয়ে যায়। তাহলে এখানে একটা আমাদের এই রাস্তা যে উপচিয়ে যায় ক্ষতির কারণ হতে পারে, এটা একটা হ্যাজার্ড। তেমনিভাবে অতি বৃষ্টিপাতজনিত কারণে যদি কোনো এলাকার পাহাড় ধস হওয়ার সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাটাকেও কিন্তু আমরা হ্যাজার্ড বলি। তো এই জন্য এই হ্যাজার্ডগুলোকে চিহ্নিত করা, কমিউনিটিতে যদি কমিউনিটির মানুষজন এই হ্যাজার্ডগুলো সম্পর্কে জানে যে আমার এই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা আছে, যে কোনো ধরনের ক্ষতি, সেটা পারিবারিক হইতে পারে, সামাজিক হইতে পারে, অর্থনৈতিক হইতে পারে, হ্যাঁ, রাস্তাঘাটের ডিসরাপশন হয়ে যেতে পারে এই ক্ষতির প্রভাবের কারণে, এই ধরনের কোনো ঘটনাকে আমরা হ্যাজার্ড বলতে পারি। তো এখন এই হ্যাজার্ড এবং ডিজাস্টারের মধ্যে আলাদা কিভাবে করা যায়, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলাদাভাবে আপনার থেকে জানতে হ্যাজার্ড চাই। এবং ডিজাস্টার কিন্তু আসলে অতপ্রত্যঙ্গভাবে জড়িত। এখন আমরা হ্যাজার্ডের তো আমরা বললাম যে হ্যাজার্ডের ক্ষতিকর প্রভাব এবং সম্ভাবনাকে আমরা হ্যাজার্ড বলি। আর আমরা ডিজাস্টারকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো একটি এলাকার হ্যাজার্ডের প্রভাবের কারণে এমনভাবে আপনার ক্ষয়ক্ষতি সাধিত হয়, সেটি একার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। ওই এলাকার মানুষের একার পক্ষে ওইটা মিটিগেট করা সম্ভব হয় না। তখন দেশীয় এবং আন্তর্জাতিক সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। এই ধরনের ঘটনাকে আমরা ডিজাস্টার বলতে পারি। তবে ডিজাস্টারের এখানে একটা প্রাথমিক সত্য হচ্ছে যে এখানে অন্ততপক্ষে 10 জন মানুষের প্রাণহানি হবে। এ ধরনের ঘটনা আমরা না করি যে মানুষের প্রাণহানি হোক, কিন্তু ডিজাস্টারকে সংজ্ঞায়িত করতে গেলে আমাদের জানতে হবে যে অন্তত কমপক্ষে 10 জন মানুষের প্রাণহানি হবে এবং প্রচুর পরিমাণে ঘরবাড়ি ধ্বংস হবে, প্রচুর পরিমাণে দেখা হলো যে কমিউনিকেশন ব্যবস্থাটার বিচ্ছেদ হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। এই ধরনের ঘটনাগুলোকেই আমরা হ্যাজার্ড হিসেবে ডিজাস্টার হিসেবে সংজ্ঞায়িত করি। যেমন ঘূর্ণিঝড় একটা ডিজাস্টার। এখন দেখা গেল যে ঘূর্ণিঝড়টা এমনভাবে হলো যে কোনো মানুষের প্রাণহানি হলো না, কোনো ক্ষয়ক্ষতি হলো না, কোনো রাস্তাঘাট বিচ্ছিন্ন হলো না, তাহলে ওইরূপ ঘূর্ণিঝড়কে আমরা কিন্তু ডিজাস্টার বলবো না। তাহলে আপনি এখানে এই এতটুকু আলোচনা থেকে বুঝতে পারতেছেন যে ডিজাস্টার হতে গেলে সম্পদের প্রাণহানি হবে, ইকোনমিক অবস্থার পরিবর্তন ঘটে যাবে, অর্থাৎ ক্ষয়ক্ষতি হবে বেশি, মানুষের প্রাণহানি হবে, সম্পদের ক্ষতি হবে, ঘরবাড়ির ক্ষতি হবে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি সংঘটিত হবে এবং সেটা ওই কমিউনিটির বা ওই এলাকার মানুষের একার পক্ষে সেইগুলো মিটিগেট করা সম্ভব হবে না। তখন দেশীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে, তখন তাকে আমরা ডিজাস্টার বলবো। ধন্যবাদ স্যার। আমার কাছে একজন শ্রোতা সংযুক্ত হয়েছে স্যার। জি, আসসালামু আলাইকুম শ্রোতা, অন্যান্য পরিস্থিতি পরামর্শ বা মতামত জানাতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, অসংখ্য ধন্যবাদ। আরা নিশ্চয় আলোচনার মাঝে থাকিও আর শ্রোতা যে হঠাৎ করে ফারর খান্দা ভাঙি যাগই অথবা বৃষ্টি সমইলেও বেশি হইলো, এই ধরনের ঘটনা কিন্তু প্রায় সময় ওই থাকে, কি হারানো থাকে, আর নিশ্চয়ই আরা আলোচনা টানিও। আরা যেহেতু আলোচনার মাঝে আসিলাম হেজার্ড এবং ডিজাস্টার এর আরেকটু আপনার কাছে আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতা আমরা জানতে চাই। আর এই যে এই ডিজাস্টার বা হেজার্টের ইফেক্ট কমানোতে আমাদের কি কি প্রস্তুতি আমরা ব্যক্তিগত, পারিবারিক, আমরা সামাজিকভাবে কিভাবে আমরা নিতে পারি? এর আগে আমাদের জি, একজন শ্রোতা আচ্ছা। সংযুক্ত হতে চাচ্ছি। যে আসসালামু আলাইকুম শ্রোতা, অন্যান্য পরিস্থিতি মতামত বা প্রশ্ন জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আমার সুফিয়া। ওয়ালাইকুম আসসালাম। যে আয় হাইকালি মারাতে বুঝতে জি, এখন দেখা যাচ্ছে বেশি বেশি অঞ্চলের যে হলো সোলাতিও পিকনিক করতে করতে তো সবাই কান অঞ্চলে আর গোল প্রজাত বিভিন্ন ধরনের সমস্যা দেখা বেশি দেয়।
তো এই হচ্ছে আমরা কেক করে বাঁচিতে পারি যদি আমরা একটু বেতাম। জি ধন্যবাদ জি। শ্রোতা, অনেক ফোনতে থাকুন আর জি, অবশ্যই আমার অসংখ্য প্রশ্ন ধন্যবাদ। আমরা করতে- দুইজন শ্রোতা দুইভাবে প্রশ্ন করছি। ইচ্ছা করলে আপনি এই শ্রোতার এগুলা দিয়ে শুরু করতে পারেন, অথবা আমরা ওই যে আলোচনায় ছিলাম এখানে শুরু করতে পারেন, যেহেতু আমাদের তো নির্ধারিত সময় এখনো আছে আমাদের। জি। ধন্যবাদ। আমরা শ্রোতারা যে সুন্দর একটি প্রশ্ন করেছেন যে পাহাড় ধসের কারণে হঠাৎ করে ধস হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাদের সম্পত্তি এবং প্রাণহানি হওয়ার সম্ভাবনা তাদের এখানে মানে ওই বৃষ্টি কম হলেও কিন্তু এই ধরনের ঘটনাটা হচ্ছে। কেন হচ্ছে এটা একটু করে জানতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি এটা জিওমরফোলজিক্যাল কারণে, মানে ভূমির গঠনের কারণে, পাহাড়ের যে আপনার দেখা গেলো যে আমরা যদি অবৈধভাবে পাহাড় কেটে ফেলি, নিচে যদি আমরা পাহাড় কাটি, উপরে যদি লোড বেশি থাকে, আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স কিছু রয়েছে, এই গ্র্যাভিটেশনাল কারণে কিন্তু আপনার যখন এটা টান থাকে একটা, হ্যাঁ, জি। নিচের দিকে টানে, এই নিচের দিকে টানার কারণে যদি বৃষ্টিপাত নাও হয়, হ্যাঁ, তাহলে ও লোড বহন না করার কারণে সে কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তবে সে মেজরিটি এটি রেয়ার হয়। তবে যেটি ঘটনা ঘটে অতিবৃষ্টিজনিত কারণে, যখন পাহাড়ের মাটি তার পানিগুলো ধারণ করতে না পারে, হ্যাঁ, এবং তখন প্রবল বেগে আপনার এবং গ্র্যাভিটেশনাল জনিত কারণে এই মাটিগুলো নিচের দিকে ধাবিত হয়, তখন তাকে আমরা পাহাড় ধস বলি। এবং এটা মিটিগেট করার জন্য এখন আমি আমার প্রশ্নে চলে আসি যে এর যে ইম্প্যাক্টগুলো, এই ইম্প্যাক্টগুলো আমরা কিন্তু সহজেই আমরা মিটিগেট করতে পারি, সহজেই এর প্রভাবটা কাটিয়ে আমরা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারি। তো এর জন্য আমাদেরকে, আমি আমার বক্তব্য শুরুতেই কিন্তু একটি কথা বলেছিলাম যে বৃষ্টিপাতজনিত কারণে একটা এলাকায় ইনএন্ডেন্ট হয়ে যায়, হওয়ার পর রাস্তা উপচে আপনার পার্শ্ববর্তী যে ফসল, তার ফসলের ক্ষতি হয়, ওটাও ইনএন্ডেন্ট হয়ে যায়। তাহলে হওয়ার কথা আমার ওই রাস্তাটা একটা চিহ্নিত করতে পারি, একটা হ্যাজার্ড। তাহলে আমার রাস্তাটা কি করতে হবে? উঁচু করতে হবে। জি, উঁচু করতে হবে, এবং ওখানে যদি আমরা একটা কালভার্ট দিয়ে দিতে পারি, তাহলে হবে কি, ওই ইনএন্ডেন্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে এবং ইজিলি পানিটা ডিসপাস হয়ে মানে আপনার নিচের দিকে চলে যেতে পারে। তাহলে আমি কি করলাম, ওইখানে যদি রাস্তাটা উঁচু করে দেই এবং ওখানে ওয়াটার লগিং না করার জন্য যদি আমি একটা কালভার্ট তৈরি করে দেই, তাহলে কিন্তু এইভাবে ওই যে হ্যাজার্ডের থেকে আমরা মিটিগেট করতে পারি, ইম্প্যাক্টটা থেকে সহজেই আমরা এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কমিউনিটির, অর্থাৎ সমাজের, সোসাইটির, গ্রামের, জনগোষ্ঠীর প্রত্যেকটি মানুষের তার আশপাশের হ্যাজার্ডগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, এবং ওই অনুপাতে তারা নিজেরা না পারুক, নিজেরা যদি মানে ওই মিটিগেট করতে না পারে, তাহলে আমাদের উপজেলাতে আছে, আমাদের প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসন রয়েছে, এদেরকে জানাতে হবে। তখন গভর্নমেন্টের যে রিসোর্সগুলো আছে, যে অ্যালোকেশনগুলো আছে, সেগুলো দিয়ে ওটিকে আমরা মিটিগেট করে দিতে পারি। তাহলে হবে কি, এটা সাস্টেইনেবল ডেভেলপ হবে। জি, তখন ওই ধরনের হ্যাজার্ডগুলো আর থাকবে না। জি, এই ইম্প্যাক্টগুলো থেকে আমরা এই ধরনের, এই উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এই যদি আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মিটিগেট করা সম্ভব। দেখেন, আমরা কিন্তু ইতিপূর্বে রিঅ্যাক্টিভ কাজ করতাম, কিন্তু এখন কিন্তু আমরা প্রোঅ্যাক্টিভ কাজ করি। এই প্রোঅ্যাক্টিভ কাজ করার মধ্যেই কিন্তু আপনার এই হ্যাজার্ডের ইম্প্যাক্টগুলো থেকে রক্ষা পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর হাসে একজন শ্রোতা সংযুক্ত হতে স্যার, যে আসসালামু আলাইকুম শ্রোতা, অন্যান্য পরিস্থিতি প্রশ্ন বা মতামত জানাতে পারেন। জি, আসলে আসলে আরো মায়ের বন্ধে আরো আশেপাশে গ্রামের মায়ের বন্ধে যখন ঘূর্ণিঝড় তখন ইয়াতে যেতে চায় না, সাইক্লোন সেন্টার অর্থাৎ বলে যে, এই বিষয়টা যদি আপনি একটু করে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে যারা নাফ রেডিও শ্রোতা বন্ধু আছেন সকলকে আমি সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি প্রশ্নের জবাবটা দিয়ে দিই যে আমাদের বর্তমানে যে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন উনি করেছেন, আগুনের যে বিষয়টি। যেহেতু এখন শীতকাল এবং শুষ্ক মৌসুম, দেখা যাচ্ছে যে যে কোনো পরিস্থিতিতেই শুষ্ক মৌসুমে কাঠ এবং অন্যান্য যেসব দাহ্য পদার্থ রয়েছে, এগুলো থেকে খুব দ্রুত
সময়ের মধ্যে আগুন ধরছে এবং এটা ছড়িয়ে যাচ্ছে। যেহেতু সব কিছু এখন শুকনো, সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সকলেই। তো আমরা যদি প্রথমে একটু দেখি যে আমাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ম্যাক্সিমাম যে আগুনের সূত্রপাতগুলো হয়ে থাকে, একই সাথে গ্যাস, ফুয়েল কিংবা সিগারেট, কয়েল যেসব এর সাথে আগুন সম্পৃক্ত, সেগুলো আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি, যেখানে হচ্ছে খড়কুটো রয়েছে কিংবা দাহ্য পদার্থ সব কিছুই এখন শুকনো। তো এই পরিস্থিতিতে আগুনটা কিন্তু ধরে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমরা কোনো ব্যবস্থা নেওয়ার আগেই বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে চারপাশের মানুষ। তো এই ক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন যখনই আমরা কোনো দাহ্য পদার্থ ব্যবহার করব এবং আমাদের যে বৈদ্যুতিক যে সংযোগগুলো রয়েছে বাসায় বা যে কোনো প্রতিষ্ঠানে, এগুলো আমরা চেক করব, নিয়মিত চেক করব এবং আমাদের অফিসে বা বাসায় বা বিভিন্ন কার্যালয়ে যদি আমরা আগুন নেভানোর প্রস্তুতিটা রাখি, ফায়ার এক্সটিংগুইশার থাকবে এবং যে ফায়ার সার্ভিসের যে নাম্বারটা অর্থাৎ 102 দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা তাদেরকে জানাতে পারি, এই বিষয়গুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। তখনই আমরা এই আগুনের যে ক্ষতিকর প্রভাব, এটা থেকে আমরা রক্ষা পেতে পারবো। আচ্ছা, আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আগুনের যে হতাহত এবং ক্ষয়ক্ষতির কারণ না কেন হচ্ছে, অর্থাৎ হঠাৎ আগুন তো এক জায়গা থেকেই লেগে থাকে। আমরা কিন্তু আরেকটি তথ্য দিয়ে এটা সবাই জানে, এখন তো লস অ্যাঞ্জেলেস আমেরিকাতেও কিন্তু এই আগুনের একটা দাবানল ছড়িয়ে চলছে, পড়তেছে। হ্যাঁ। এটা আমরা যদি আপনি সেই বিষয়টা যদি একটু হ্যাঁ, বলতেন, আমরা কেন সকলে- এই হতাহতের ঘটনাটা হঠাৎ বেড়ে যাচ্ছে? হঠাৎ বেড়ে যাওয়ার কারণটাই হচ্ছে মূলত আমাদের পূর্ব প্রস্তুতিটা না থাকা। আমরা এই সম্পর্কে আমাদের যে প্রিপারেশন বা আমরা যে জানবো বিষয়টা কিভাবে আগুনটা নিবারণ করতে হবে, এই বিষয়টা আমাদের না জানা থাকা, এটা একটা মূল কারণ। এবং একই সাথে যেহেতু সব কিছু এখন শুকনো, এটা একটা অন্যতম কারণ যে দ্রুত কার্বনের সাথে যে আগুনের যে আমরা সম্পর্কটা জানি, কার্বন থেকে যে কোনো দাহ্য পদার্থে খুবই দ্রুত সেটা ছড়িয়ে পড়ছে কাঠের। এবং আমরা বিভিন্ন বাসা বাড়িতে দেখা যায় আমরা ইন্টেরিয়র করি, ইন্টেরিয়রটাও একটা কাঠের একটা জিনিস দিয়ে করা হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপেও কিছুদিন আগে আগুন লাগলো এবং নিমেষেই বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, দুটো রিসোর্ট একদম পুড়ে গেল। একই সাথে আপনি যেটা বললেন যে লস অ্যাঞ্জেলেসে যে আগুনের ঘটনাটি, ওখানে কিন্তু দাবানল যে বাতাস, প্রচণ্ড বাতাস, এখন বাতাসের সাথে সাথে বিভিন্ন গাছপালা থেকে শুরু করে বাড়িঘর থেকে শুরু করে খুব দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমরা ইভেন ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে সবাই গিয়ে পানি ছিটিয়ে কিংবা অগ্নি নির্বাপনের যে আমাদের কেমিক্যালগুলো রয়েছে সেগুলো ছড়িয়েও কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিতে পারছে না। তো এই জন্য আমাদের যে প্রিপারেশন সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নিজেরাই সচেতন হওয়া, তাহলে সেটা পারবো। একই সাথে আমরা যে আমাদের যে জরুরি সেবাগুলো রয়েছে, যেমন সতর্কতা 1090, এগুলোতে আমরা দ্রুততম সময়ের মধ্যে যাতে জানাতে পারি, প্রশাসনকে জানাতে পারি, ফায়ার সার্ভিসকে জানাতে পারি, তাহলেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারবো। জি, শ্রোতা বন্ধু, অনরা ফুনতলেগন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার অধীনে IFRC, জার্মান রেড ক্রস, ডেনিশ রেড ক্রস ও সুইডিশ রেড ক্রসের প্রোগ্রামেটিক পার্টনারশিপের আওতায় প্রচারিত কমিউনিটি রেডিও অফ 99.2 FM কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস লয়ারে আলোচনা অনুষ্ঠান দুর্যোগ কতন। উপস্থিত আছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, DRRO কক্সবাজার, এবং উপস্থিত আছে জনাব আরিফ উল্লাহ নিজামী, সহকারী কমিশনার ভূমি টেকনাফ। তো শ্রোতা বন্ধু অনরা কিন্তু আরারে ফোন করতে লাগন, আরা দেখির কিন্তু আলোচনার ফাঁকে যেহেতু আরা অনরার কথাগিন লই থাকি, নিশ্চয়ই অনরা গুসান হইবেন। অনরা প্রতিনিয়ত যে আরার কাছে শ্রোতল খুব সম্মানিত, অনরা নিশ্চয়ই অনরার যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মতামত আরা লই থাকি, কিন্তু হতার ফাঁকে ফাঁকে আরা লই। এই হিসাবে আরা নিশ্চয়ই অনরা এইভাবে অনরা ফোন নিন করি, মানে আরা আরেকখানা আগুন লইয়ারে হতা হওয়ার পরে তারপর আরার অতিথি DRRO মহোদয় আগুন নিবানোর ক্ষেত্রে আপনাদের জানা মতে আপনারা সরকারিভাবে ব্যবস্থা নিয়ে থাকেন। হ্যাঁ, সরকারিভাবে যে ব্যবস্থাগুলো প্রথমেই দেখা যায় যে কোনো জায়গায় যদি আগুন লাগে সেটা জি। উপজেলা প্রশাসনের কাছে আমরা সর্বপ্রথম একটা খবর পাই। তাৎক্ষণিকভাবে আমরা যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের জানানো হয় এবং ফায়ার সার্ভিসকে আমরা তাৎক্ষণিকভাবে সেটা ইনফর্ম করি। একই সাথে যে আমাদের লোকাল যে জনপ্রতিনিধিগণ রয়েছেন তাদেরকে জি। ইনফর্ম করা হয়। আমাদের যে দুর্যোগের যে অফিস রয়েছে সকলেই আমরা সম্মিলিতভাবে তখন আমরা ব্যবস্থাটা গ্রহণ করি। বিশেষ করে এক্ষেত্রে প্রণিধানযোগ্য ব্যবস্থা যেটা সেটা নিয়ে থাকে ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী, এবং আমরা সাথে সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সাথে আমরা ওখানে ব্যবস্থা নেই। এবং পরবর্তীতে যখন দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে সবসময় সরকার তাদের পাশে থাকে, বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়। এটা আমরা সকলেই জানি, যাতে যাদের ক্ষয়ক্ষতি হয় তারা যেন তাদের ক্ষয়ক্ষতিটা কাটিয়ে উঠতে পারেন। এভাবেই মূলত আমরা তাৎক্ষণিকভাবে দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ স্যার। আর হাসে একজন শ্রোতা সংযুক্ত হতো স্যার। জি, আসসালামু আলাইকুম শ্রোতা, অন্যান্য পরিষদীয় মতামত বা প্রশ্ন জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হলো মোহাম্মদ ফাইজ।
তো করেছে জি। এখানে করে জিনিস জানতে চাইছি এখানে করে এটা হইছে ভবিষ্যৎ সময় করছে বড় করে আর ফায়ার ফায়ার সার্ভিস আজকে একটু বেশি দেরি হয়ে যাবে এই সম্বন্ধে আমি তো মতামত চাইছি এটাই এটা মাঝে যদি আসো আমার তো সমস্যাটার সমাধান হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা অর্থাৎ ফায়ার সার্ভিসরে আইতে আইতে যে সময় গানত মাঝে অনেকেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়, এই সময় মা তারা কি কি করিতে পারে এবং এই বিষয়ে গানরে কিভাবে তারা নিয়ন্ত্রণ করিব? হ্যাঁ, যে সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না, হুম, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুনটা, সেক্ষেত্রে আমরা যেটা করি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা স্থানীয় যে জনপ্রতিনিধিগণ রয়েছেন, চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, এবং আমরা যারা প্রশাসনের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছি সকলেই আমরা দ্রুততম সময়ে সেখানে পৌঁছার চেষ্টা করি। বিভিন্ন লোকাল যে কমিউনিটি রয়েছে সেখান থেকে পানি কিংবা বালি বা অন্যান্য যেসব অগ্নি নির্বাপনের ব্যবস্থা লোকাল কমিউনিটিকে নিয়েই আমরা তাৎক্ষণিকভাবে করার চেষ্টাটা করে থাকি, এবং যাতে আমাদের ফায়ার সার্ভিসের গাড়িগুলো জ্যাম হয়ে গেল কিংবা রাস্তাটা সংকুচিত হয়ে রয়েছে, তো সে সকল ক্ষেত্রেও অনেক সময় দুর্ঘটনা আমরা মিটিগেট করতে অনেকটা সময় পার হয়ে যায়। তো এটা আমরা তাৎক্ষণিকভাবে যখন যেখানকার যে পরিস্থিতি সেভাবেই আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো এবং ব্যবস্থা নিয়ে থাকি। তো আমি আসলে সকলকে যারা রয়েছেন অনুরোধ করব এই বিষয়টা, যে আগুন নেভানোর চাইতে আগুন যাতে না জ্বলে বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থাটুকু যদি বা সেই মানসিকতাটা যদি আমরা ধারণ করে থাকি তাহলেই কিন্তু আমরা যথেষ্ট। অর্থাৎ দুর্ঘটনা ঘটার পূর্বেই যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্যই সতর্কতা অবলম্বন করা। আচ্ছা, আরেকটা প্রশ্ন মনে হয়েছিল যে আমাদের একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন, সাইক্লোনের সময় আমরা দেখা যাচ্ছে যে আমরা যে বিশেষ করে নারী এবং মহিলারা। পুরুষ অনেকে যেতে চান না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে একটা বিষয়, মানে এটা একটা সমস্যা আসলে, যে নারী পুরুষ একত্রে। তো এই সকল ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেগুলোতে আমরা যে কামরাগুলো রয়েছে কিংবা যে থাকার যে ব্যবস্থাগুলো রয়েছে নারী পুরুষ এটা আলাদাই থাকে, এবং যেহেতু একজন একটু বলেছেন সেই সকল ক্ষেত্রে এটা আমি যতগুলো সাইক্লোন শেল্টার আমাদের জেলা দুর্যোগ ত্রাণ কর্মকর্তা রয়েছেন উনিও বলবেন বিষয়টা, আমাদের কিন্তু সাইক্লোন শেল্টার মহিলা এবং পুরুষের যে থাকার জায়গা বা কামরাগুলো থাকে তারা আলাদা করাই থাকে, ইতিমধ্যে আলাদা করাই থাকে। তারপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থা হিসেবে তাদের যাতে কোনো প্রবলেম না হয় আমরা আলাদা আলাদা সাইক্লোন শেল্টার করা যায় কিনা, অর্থাৎ মহিলারা একটাতে পুরুষরা একটাতে, এইভাবেও করা হতে পারে। ম্যানেজমেন্ট, এটা পুরোপুরি ম্যানেজমেন্টের বিষয়, এভাবেও আমরা চেষ্টা করব। তবে অবশ্যই কিন্তু যখনই দুর্যোগ আসবে আমাদের সকলকেই সকল কিছু রেখে আমাদের অবশ্যই যান বাঁচানোর জন্য আমাদের সাইক্লোন শেল্টারে যেতে হবে, এটা সকলকেই মাথায় রাখতে হবে। আর বাকি ম্যানেজমেন্টটুকু আমরা ব্যবস্থা করব। জি, অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা ডিআরআর মহোদয়ের কাছে ফিরে আসলাম। আপনিও এই বিষয়ে আমাদের যে শ্রোতা বললো যে নারী পুরুষের কারণে, বিশেষ করে মহিলারা, গ্রামীণ এলাকার মহিলারা এই রক্ষণশীল পরিবারে, তারা বলতেছে সেখানে আমাদের ইজ্জত আবরুবের একটা বিষয়, অন্য পুরুষরা দেখবে, বিভিন্ন কারণে তারা যেতে চায় না। এই বিষয়টা নিয়ে আপনার পরামর্শ জানতে চাইবো। আর পাশাপাশি আমরা একটু শৈত্যপ্রবাহর দিকে যেতে চাই, কারণ এখন শৈত্যপ্রবাহ আমাদের এখানে, শৈত্যপ্রবাহ কম হলেও কিন্তু আমাদের উত্তরাঞ্চলে অনেক শৈত্যপ্রবাহ, আমাদের এখানে হয়তো বা সামনে কয়েকটা শৈত্যপ্রবাহর পূর্বাভাস আমাদের এখানেও আছে। আসলে এই সময়ে আমরা কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি? বিশেষ করে নিশ্চয়ই আপনি জানেন এই যে এই পর্যটন এলাকাতে কিন্তু অনেক ধরনের মানুষ সমাগম হয়, অনেকেই আসে বিভিন্নভাবে, তারা কি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এইখানে আমরা কিভাবে নিজেদেরকে নিরাপদে রাখতে পারি? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যে প্রশ্নটি করেছে যে আসলে সাইক্লোন শেল্টারে মানুষ ঘূর্ণিঝড় হলে যেতে চায় না, জি, আসলে হয় কি এখানে একটা সেই রকম পরিবেশ কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। জি, সাইক্লোন সেন্টারগুলোর যে পরিবেশ থাকা উচিত সেভাবে নিয়ে যেতে পারিনি। তো অনেক 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 প্রতিকূল, অনেক অব্লিগেশন রয়েছে আমাদের। তো আসলে এখানে কিন্তু যে বর্তমানে যে আশ্রয়ণ প্রকল্পগুলো হচ্ছে, শেল্টারগুলো হচ্ছে, সাইক্লোন শেল্টারগুলো হচ্ছে, সেই শেল্টারগুলো কিন্তু অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে, মানে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা, এভাবে পার্ট করে কিন্তু করা হচ্ছে। এবং এক পার্টে পুরুষ থাকবে আর এক পার্টে থাকবে নারীরা। জি, হ্যাঁ, মানে দুই নারী এবং পুরুষ সংমিশ্রিত হবে না। জি, এবং এখানে কিন্তু যে আরেকটা বিষয় আছে, সে যে ডিসেবলড পিপুল যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে র্যাম্প করা হচ্ছে। জি, হ্যাঁ, এবং তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, স্যানিটেশন ব্যবস্থাটা উন্নত করা হচ্ছে। আগে কিন্তু স্যানিটেশন ব্যবস্থাটা উন্নত ছিল না, খাবার বা যে পানিটা, সেই পানিটা সাপ্লাই সঠিকভাবে ছিল না। জি, এখন কিন্তু সেটি করা হচ্ছে, এবং প্রত্যেকটি আপনার সাইক্লোন শেল্টারের কিন্তু শেল্টার ম্যানেজমেন্ট কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। জি, এতে হচ্ছে কি, এই যে আইন শৃঙ্খলার যে অবনতি হওয়ার
সম্ভাবনাটা থেকে এখন নেই। জি আমার দর্শক শ্রোতা যেটি বলেছে জি যে এটি কিন্তু আগের হুম, একটা অভ্যাস, এবং যে আগের যে শেল্টারগুলো রয়েছে হুম, সেই শেল্টারগুলোর অভিজ্ঞতার আলোকে ওনারা বলেছে। কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভালোই হচ্ছে এবং আলাদা আলাদাভাবে হচ্ছে, এবং ইজিলি তখন এরা আসতে পারবে। তবে সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে যে যে কোনো ঘূর্ণিঝড় হলে এই ঘূর্ণিঝড় মানুষের প্রাণহানি করতে পারে, ঘটাতে পারে। জি এই জন্য মানুষের একটি মানুষও যেন প্রাণহানি না হয়, এজন্য সবাইকে অত্যন্ত সচেতনভাবে সাইক্লোন সেন্টারে একটু কষ্ট হলেও আসতে হবে, থাকতে হবে। আচ্ছা আর আরেকটি দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছিলেন যে শীতে, হুম। এই যে আপনার এই যে শীত হচ্ছে আসলে আমাদের আরেকজন শ্রোতা বারবার আমাদেরকে একটু সংযোগ করতে যাচ্ছে, আমরা একটু করে নিয়ে একটু করে জি আসসালামু আলাইকুম শ্রোতা, ওনার পরিষদী মতামত বা প্রশ্ন জানাতে পারেন। জি জি অনেক দুর্যোগের অনেক ক্ষয়ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি নয় বললা মানে কি দুর্যোগের আগুন প্রস্তুতি কি গরিব সারে মানুষ আর পাহাড়ি এলাকাতে বসবাস করে এসব পরিস্থিতি এসিডেন্ট মহোদয় বা কোনো সরকারি নির্দেশনা আছে জানাই তো অতিথি শুনতে চাইলাম। জি অসংখ্য ধন্যবাদ। আর নিশ্চয়ই আর আলোচনা যে আর যেহেতু ডিআরআর মহোদয়ের হাসে আর আলোচনাত আছি জি আর ওই দুর্যোগ আগামর বিষয় কিন্তু আর অলরেডি আলোচনা গুজি, তারপরেও আর মনে হয় আর শ্রোতা একটু খেয়াল ন করে এই বিষয় কেন আর যে আলোচনাত আসিলাম যে এই যে শীতের মৌসুমে, তারপর আর একটু ছিলেন মহোদয়ের এটা যাই মনে এই বিষয় কেন। আসলে শীত আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কিন্তু এখন এই যে শীত লেন্দি হচ্ছে, অসময়ে হচ্ছে, বৃষ্টিপাত সময়ে না হয়ে অসময়ে হচ্ছে, গরমকাল আবার বেশি লেন্দি হচ্ছে, এগুলো এটা সাধারণত যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হচ্ছে। তো তারপরেও কিন্তু আমরা যে উত্তর অঞ্চলের শীতের প্রাদুর্ভাব অন্তত বেশি, এখন হঠাৎ করে তীব্র শীত পড়তেছে। এই তীব্র শীত জনিত কারণে শীতজনিত যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু মানে বেশি বেশি ছড়ায় যেতে পারে। এখান থেকে যাতে না ছড়ায় এই জন্য আমরা যারা বিশেষ করে যারা কৃষক, জি হ্যাঁ, তারা তো অনেক কষ্টের চাষাবাদ করে, তাদেরকে একটু সেফগার্ড নিয়েই চাষাবাদ করা উচিত। এবং পারতপক্ষে বৃদ্ধ যারা বয়োবৃদ্ধ তারা যাতে এই শীতে যদি একান্তই ঘরের বাইরে যদি না আসতে হয় সেই ব্যবস্থা করা, এবং যদি আসতে হয় তাহলে সেই যেমন সেফগার্ডগুলো নিয়েই আসা উচিত। এবং স্বাস্থ্যের দিকে যত্নশীল হওয়া উচিত, গরম কাপড় পরিধান করা উচিত, এবং আপনার এই মেজারগুলো আমাদের নেওয়া উচিত। এবং আরেকটা দর্শক শ্রোতা কিন্তু মানে আমার দর্শক শ্রোতা কিন্তু বলেছে যে আমরা যে এই দুর্যোগের যে আগাম প্রস্তুতি, এই প্রস্তুতিগুলো আমাদেরকে কিন্তু নিতে হবে এভাবে। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের যে সমস্ত দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে, যে সমস্ত হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো কারণে আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে, এগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। সেই অনুযায়ী আমাদের প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, মিটিগেশন করার ব্যবস্থা করতে হবে। আমরা যদি সমাজে না পারি তাহলে সেটি আমরা সরকারের মানে দ্বারস্থ হতে হবে, সরকার সেভাবে মিটিগেট করার ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও একটু এসিলেন মহোদয়ের কাছে যেতে চাই, অর্থাৎ আপনি যেহেতু আগুন নিয়ে আমাদেরকে আগে আলোচনায় ছিলাম, আমাদের আরোই কয়েকটি আপনার থেকে আমরা জানতে চাইব। আর পাশাপাশি আমাদের শ্রোতা যে পাহাড় দোষের বিষয়ে বললো সেখানে আপনাদের মানে কার্যক্রমগুলো উনি একটু করে জানতে, এটা যদি আপনি একটু করে বলতে চান তাহলে বলতে পারেন। আমার মনে হয় সামিরা যদি আমরা একটু দ্বিতীয় প্রশ্নটা যদি একটু করে। জি আমি জানতে চাইবো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ভবনগুলোতে যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপন ব্যবস্থা অথবা অগ্নিকাণ্ড এভাকুয়েশনের প্লেন আছে কিনা। এটা আমরা সকলেই জানি যে আসলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমরা আস্তে আস্তে যাচ্ছি, উন্নয়নের দিকে যাচ্ছি, এবং আমাদের যে
ভবনগুলো হচ্ছে, হাই রাইজ ভবন যেগুলো হচ্ছে, এগুলো অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই এগুলোতে আমাদের যে ফায়ার সার্ভিস ইভাকুয়েশন যে সিস্টেম, ফায়ার ডোর, ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে যে ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে এবং যেটাতে পানি আসে আর কি, সেটা সব কিছুর ব্যবস্থায় রাখার প্রভিশন রয়েছে। এবং এগুলো বাদে কিন্তু কোনো কিছুই পারমিশন দেওয়া হয় না, যেগুলো আমাদের যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার উন্নয়ন ভবনে এগুলো রাখার প্রভিশন অবশ্যই রয়েছে। এখন বিষয়টা হচ্ছে প্রতিপালনের বিষয়। প্রতিপালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো শুরুতে সেটা শুরু করছি, কিন্তু মেনটেনেন্স কিংবা অন্যান্য কারণে দেখা যাচ্ছে আমরা যেসব অভিযান পরিচালনা করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আমাদের যে হোটেলগুলো রয়েছে কিংবা বিভিন্ন ধরনের ব্যবসায়িক যে ভবনগুলো রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার আছে ঠিকই, কিন্তু সেটার মেয়াদ উত্তীর্ণ। এবং আমাদের যে ওয়াটার স্প্লিট করে সেটাও সেই ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেটা কাজ করছে না। তো এটা আমাদের আইনে কিন্তু অবশ্যই বলা রয়েছে যে আমাদের এগুলো প্রতিপালন করতে হবে। প্রতিটা ভবনে, আমাদের যদি সেটা আবাসিক ভবন হয় সেটার জন্য একরকম বিল্ডিং কোড, যদি সেটা যদি বিজনেস টাইপের কোনো মল, শপিং মল হয় সেটার জন্য এক ধরনের প্রভিশন, সবগুলোর জন্য আলাদা আলাদা আমাদের বিএনবিসি যে কোড রয়েছে সেখানে বলা আছে। এটা আমাদের প্রতিপালনের যে বিষয়টুকু রয়েছে, তো আমি ভবন মালিক বা যারা ব্যবসায়ীগণ কিংবা যারা সাধারণ মানুষ রয়েছেন সকলকেই বলবো যাতে আমরা এগুলো যথাযথভাবে প্রতিপালন করি, সবার আগে নিজের যান বাঁচাই, তারপরে আমরা উন্নয়নের দিকে আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো। তো আইনে যেহেতু বলা রয়েছে এটা আমাদের অবশ্যই প্রতিপালনীয়। তো এখন পর্যন্ত হচ্ছে কিনা এই বিষয়ে যদি আমরা বলি, হ্যাঁ আমাদের ঘাটতি রয়েছে। এগুলো আমরা প্রতিনিয়ত আমরা যে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের যে আইন রয়েছে, অগ্নি নির্বাপন আইন, সেটাতে আমরা অভিযান পরিচালনা করছি। যে সকল ক্ষেত্রেই আমরা আইনের ব্যত্যয় দেখছি আমরা সেগুলো আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করছি এবং মানুষকে সচেতন করছি, বাধ্য করছি যাতে তারা এই আইন প্রতিপালন করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আরও কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে আইজার গই আর আবারও একটু ডিআরআর মহোদয়ের কাছে আইসুম। আর শ্রোতাললা কোনো পরামর্শ আছে কিনা অনর, যেহেতু অনেক শুরু করছিলেন হেজার্ড লইয়ারে, আসলে শেষ করছি আর ওয়েব লই অনর কথাবার্তা, এর ভিতরে আর কোনো অনর মেসেজ আছে কিনা অনরার অধিদপ্তরের পক্ষতি, এবং আরা জানি যে বিভিন্ন এই শীতকালীন ঔষধ এবং দুর্যোগকালীন সময়ের মাঝে অনরাত্রি কিছু ত্রাণ অনরা দি থাকুন। আসলে প্রান্তিক এলাকার মানুষের কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু ইত্যাই চাই থাকে অনেক সময়। এখন কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক জনপ্রতিনিধি হলে এটা কার্যকর নাই। ওনারা কিভাবে এই বিষয়ে গান করতে লাগে, ওনারা যদি একটু ওনারা নিজের মুখে যদি এক কারাগর হইতেন আর একদম প্রান্তিক এলাকার মানুষের খানত যাতে পৌঁছে বিষয়ে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই যে সময়টা, জি, এই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের অনেকগুলো কার্যক্রম, বিশেষ করে এই যে শীতার্ত মানুষের সহযোগিতায় মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে হতে কিন্তু প্রতিটি জেলাতে 2 ধাপে 5,000, 5,000, 10,000 করে কম্বল কিন্তু এসেছে। এবং আমরা এটি উপজেলা প্রশাসনের মাধ্যমে বিশেষ করে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে যারা পাওয়ার যোগ্য, এখানে যেহেতু অনেক রাজনৈতিক প্রভাব মুক্ত একটা পরিবেশ রয়েছে, এই পরিবেশের কারণে আমরা কিন্তু যারা প্রাপ্যতা, ন্যায্যতার ভিত্তিক প্রাপ্যতা আছে, সেই প্রাপ্যতাগুলো আইডেন্টিফাই করে, চিহ্নিত করে কিন্তু আমরা এবার সুন্দরভাবে এই কম্বলগুলো বিতরণ করেছি। এবং ইতিমধ্যে আরও 5,000 করে কম্বল আসছে, যেটি আজকে কিন্তু আনলোড হচ্ছে। আমরা কিন্তু এটি উপজেলাতে আমরা দিয়ে দেবো এবং উপজেলা প্রশাসন সুন্দরভাবে এই কাজটি কিন্তু করছে। তো আমার আহ্বান আমি জানাবো যে আমরা আসলে দুর্যোগ কিন্তু একটা বিশাল একটা ব্যবস্থা, দুর্যোগ সম্পর্কে আমাদের জানতে হবে। নিজেদের দেখেন এত উন্নয়ন, এত কিছু উন্নয়ন হচ্ছে, ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, যদি কোনো দুর্যোগ হয় কিন্তু নিমেষেই সেটি কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এজন্য আমাদেরকে ওই হাত থেকে, এই ধ্বংসাত্মক ক্ষতিকর প্রভাবগুলো থেকে, আমার ম্যানমেড দুর্যোগগুলোকে প্রভাবগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে। প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে। তাহলে হবে কি, আমরা প্লাস্টিকজনিত যে দুর্যোগগুলো ইন ফিউচারে আসবে সেখান থেকে আমরা রক্ষা পাবো। আর একটি বিষয় আমাদের জানতে হবে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল, এই সাইকেল এখানে 4টা ধাপ রয়েছে। 4টা ধাপের মধ্যে রয়েছে আমার প্রিপারেডনেস, আপনার হলো রেসপন্স, তারপরে রয়েছে আপনার হলো রিকভারি এবং মিটিগেশন। এই 4টা ধাপ, এই 4টা ধাপকে আবার অ্যালাইন করেছি আমরা এসওডি অনুপাতে, আপনার বিফোর ডিজাস্টার, ডিউরিং ডিজাস্টার এবং আফটার ডিজাস্টারের অ্যাক্টিভিটিসগুলো। তো এই সম্বন্ধে এগুলো প্রত্যেকটি জনগণ কিন্তু জানতে হবে। আবার প্রচুর পরিমাণে আপনার বিশেষ করে সরকারি কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন পরিষদের
হতে আরম্ভ করে গ্রাম থেকে গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত ডিজাস্টারকে জেনে আমার প্রোয়েক্টিভ মেজার্সে নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা দুর্যোগ সহনশীল, দুর্যোগ রেজিলিয়েন্ট, ডিজাস্টার রেজিলিয়েন্ট জাতি গঠন করতে পারবো। এই আহ্বান আমি জানাই এবং আমার সমাজের প্রত্যেকটি মানুষকেও জানাই, তারা এই সম্বন্ধে জানলে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যেতে চাই এখন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শ্রোতাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা, এবং পাশাপাশি আজকের এই বিষয়ভিত্তিক আপনার আর বাকি কোনো মেসেজ, আমাদের প্রান্তিক এলাকার মানুষের এই মেসেজগুলো কিন্তু আপনাদের কাছে তারা যেতে সাহস পায় না, কিন্তু আমাদের রেডিওর সাথে তারা থাকে, তারা এই রেডিওর মাধ্যমে কিন্তু অনেকগুলো জানতে পারে। একদম করোনা কাল থেকে শুরু করে দুর্যোগের যে 10 নম্বর সিগন্যালের কিন্তু এই রেডিওর মাধ্যমে তারা কিন্তু নিজেরা প্রস্তুতি নিয়ে থাকে। যদি এই বিষয়ে আপনি কিছু শ্রোতাদের উদ্দেশ্যে পরামর্শ দিন। ধন্যবাদ। আজকের যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আজকে, যে ফায়ার থেকে শুরু করে আমাদের অন্যান্য যে দুর্যোগ এগুলো রয়েছে, বিশেষ করে টেকনাফ এবং কক্সবাজারের জন্য আমরা যদি দেখি যে পাহাড় ধস, এটা কিন্তু অত্যন্ত মানে খুবই বড় একটা সমস্যা, এবং আমাদের অধিকাংশ লোকজন দেখা যায় পাহাড়ের পাদদেশে অনেকেই বসবাস করেন। তো আমি তাদেরকে বলবো যে এই ধরনের পাহাড়ের পাদদেশে যেখানে ঝুঁকি রয়েছে, আপনারা অতি দ্রুত সেখান থেকে নিজ দায়িত্বে আপনারা সরে যাবেন। এরকম জায়গায় আপনারা থাকবেন না, কারণ পাহাড় ধস একটি মানে এই দুর্যোগের কোনো পূর্বাভাস দেওয়া যায় না, হঠাৎ করেই হয়, রাতে দেখা যাচ্ছে হঠাৎ করে পাহাড়, এবং এটাতে যে মৃত্যু হয় সেটাতেও কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকে না। তো এই জন্য অতর্কিতে যে দুর্যোগগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা পরিত্রাণের জন্য আমরা নিজেরাই আগে থেকে নিরাপদ স্থানে থাকবো, নিজেরা সচেতন হব, নিজেদের পরিবার, সমাজ এবং সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষ আমরা সচেতন হয়ে যদি আমরা এগিয়ে যাই, তখনই দেখা যাবে যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি। একই সাথে অন্যান্য যেসব দুর্যোগ রয়েছে যেগুলো আমরা আগে থেকে পূর্বাভাস পাচ্ছি, যেমন সাইক্লোন থেকে শুরু করে ঘূর্ণিঝড়, এই সকল ক্ষেত্রেও সরকারি যে নির্দেশনা রয়েছে, যখন যে ঘোষণাটি দেওয়া হয় সেটা আমরা প্রতিপালন করব। যারা জেলেরা বিভিন্ন সময় আপনারা যখন সমুদ্রে থাকেন, আপনারা যে রেডিও ব্যবহার করেন, যখনই কোনো দুর্যোগের পূর্বাভাস পাবেন, কোনো ঘোষণা পাবেন, অতি দ্রুত আপনারা নিজেদের নিরাপদ আশ্রয়ে চলে আসবেন। তাহলেই আমাদের এই বিষয়গুলো আমরা রক্ষা করতে পারবো। একই সাথে আমি বলবো যে আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে সকল পর্যায়ে যদি আমরা এই ধরনের দুর্যোগকালীন, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ পরবর্তী বিষয়গুলো নিয়ে যদি আমরা আরও বেশি আলোচনা করতে পারি, সকলের মাঝে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলেই কিন্তু সকলে ধীরে ধীরে সচেতন হয়ে উঠবে। জি, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে গিয়ে এখন বিদায় লওয়া করবে। এতক্ষণ ওনারা শুনিলেন সরাসরি রেডিও ফোনলাইভ অনুষ্ঠান দুর্যোগ কথন। আজের বিষয়শীল কমিউনিটি ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি এবং ঝুঁকি হ্রাস লই। হ্যাঁ, আজিয়া এই আয়োজনের মাঝে অতিথি হিসাবে উপস্থিত থাকি ওরে আলোচনাত অংশগ্রহণ করছে এবং শ্রোতলর বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে। আর ডাইনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কক্সবাজার। তারপর আমি আরিফুল্লাহ নিজামী, সহকারী কমিশনার ভূমি, টেকনাফ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ অনারারে। আর পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা ছিলাম আরা দুজন, আই হারুন রশিদ আর আই সামির আক্তার। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অধীনে আইএফআরসি, জার্মান রেড ক্রস, ডেনিশ রেড ক্রস ও সুইডিশ রেড ক্রসের কারিগরি সহযোগিতা ও ডিজিকুর আর্থিক সহায়তায় বাস্তবায়িত পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপের আওতায় প্রচারিত হল কমিউনিটি রেডিও 99.2 FM উত্তর। এই পর্ব পুনঃপ্রচারিত হইব আগামী হালিয়া একই সময়ে একই তরঙ্গ। হত হইব আগামী পর্ব নতুন কোনো বিষয় লই। ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।